I have a plan. I have a dream. 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর বড়দিনে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফিরে আসা নানা রকম অনিশ্চয়তার মাঝে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন ঘোষিত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনে বড় দল হিসেবে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা এখন জোর আলোচনায়। ঢাকায় নেমে বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাঞ্চল জুলাই 36 এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনা দেওয়া 16 মিনিটের বক্তৃতাটি চর্চায়। বৃহস্পতিবার থেকে দেশ বিদেশের সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চুলচেরা বিশ্লেষণ চলছে তার বক্তৃতা নিয়ে। অবশ্য তারেক রহমানের মতো এই উপমহাদেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতিকরা জেল, জুলুম, নির্বাসন সহ্য করে দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আমরা এরকম কয়েকজন রাজনীতিবিদ এবং অনুসরণীয় নেতৃত্বের প্রেরণাদায়ী বক্তৃতা বিশ্লেষণ করেছি। বলে রাখা ভালো, এটি কোনোভাবেই কারোর সঙ্গে আরেকজনের তুলনা করে ছোট বড় কিংবা মর্যাদার অবস্থান নির্দেশক নয়। প্রথমেই আপনাদের মনে করিয়ে দিতে চাই ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির কথা। 1979 সালের 1 ফেব্রুয়ারি প্যারিস থেকে 14 বছরের নির্বাসন জীবন শেষ করে তেহরানে এসে তিনি বলেছিলেন, কারো ওপর প্রতিশোধ নিতে আসি নাই আমি। তার নেতৃত্বে ইরানের শাহ শাসনামলের পতন ত্বরান্বিত হয়। তার সংক্ষিপ্ত বক্তব্যের সারমর্ম ছিল স্বজন হারানোদের প্রতি সমবেদনা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান। সারা পৃথিবীতে এখন পর্যন্ত গ্রহণযোগ্যতার বিচারে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী প্রয়াত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা সবচেয়ে এগিয়ে। প্রায় 27 বছর রোবেন দ্বীপে কারাবাসের পর 1990 সালের 11 ফেব্রুয়ারি ভিক্টর ভার্স্টার কারাগার থেকে ধীর পায়ে স্বজন সুহৃদদের সাথে নিয়ে হেঁটে বের হন নেলসন ম্যান্ডেলা। এরপর কেপটাউনে জনসমুদ্রে শান্তি, গণতন্ত্র এবং সবার জন্য স্বাধীনতার নামে বক্তৃতায় তিনি বলেন, আজ আপনাদের সামনে সেবক হিসেবে দাঁড়িয়েছি, কোনো নবী বা পীর হিসেবে নয়। আপনাদের অক্লান্ত এবং বীরত্বপূর্ণ ত্যাগের ফলে আমার এখানে মুক্ত হয়ে আসা সম্ভব হয়েছে। কাজে আমি যতদিন বেঁচে আছি আমার জীবন আপনাদের জন্য আপনাদের হাতে সঁপে দিলাম। I stand here before you not as a prophet, but as a humble servant of you, the people. সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, শান্তি এবং নিরাপত্তার জন্য আমাদেরকে অবশ্যই বর্ণবাদের বিষ শেষ করতে হবে। বর্ণবাদ বৈষম্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার গঠনে সবাইকে একতাবদ্ধ হওয়ার কথা বলেন নেলসন ম্যান্ডেলা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তান কারাগার থেকে ফিরে আসা এবং 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেওয়া বক্তব্যটিও যে কোনো রাজনীতিকের জন্য অবশ্য পাঠ্য। দিল্লি হয়ে ঢাকায় ফিরে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে নেমে আবেগাক্রান্ত শেখ মুজিব জনতার মহাসমুদ্রে বলেছিলেন, আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমার মৃত্যু পাশে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। 39 বছর বয়সে লরেইন হোটেলের বারান্দায় শ্বেতাঙ্গ উগ্রপন্থীর গুলিতে নিহত হওয়ার আগে জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়ে যান শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ যুবক মার্টিন লুথার কিং জুনিয়র। 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন অভিমুখে পদযাত্রায় যোগ দিয়ে লিঙ্কন মেমোরিয়ালে আই হ্যাভ আ ড্রিম শিরোনামে ভাষণ দেন তিনি। বর্ণবৈষম্য, বৈষম্যমূলক আইন এবং কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার থেকে বঞ্চনার প্রতিবাদে ভাষণে তিনি বলেছিলেন, এখনই সময়, আর অপেক্ষা করা যাবে না। লুথার কিং জুনিয়র বলেন, এমন একটি আমেরিকার স্বপ্ন দেখেন তিনি যেখানে মানুষকে তার শরীরের রং দিয়ে নয়, বিচার করা হবে চরিত্র গুণে। This nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident, that all men are created equal. I have a dream.
পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দুইবার নির্বাসনে যান, একবার বাধ্য হয়ে আরেকবার দুর্নীতির মামলার নামে রাজনৈতিক নিপীড়ন এড়াতে। দুবারই ফিরে এসে তুমুল জনসমর্থন পেয়েছেন। 1986 সালের 2 বছরের নির্বাসন শেষে 10 এপ্রিল লাহোর পৌঁছান তিনি। তার ফেরাটা সামরিক শাসক জেনারেল মোহাম্মদ জিয়াউল হকের জন্য দারুণ চ্যালেঞ্জে ছিল। সেদিন তাকে লাখ লাখ মানুষ স্বাগত জানায়। আদতে সেটিই ছিল 1988 সালে নির্বাচনী ক্যাম্পেইনের সূচনা। পরে নির্বাচনে জয়ী হন বেনজির। 1988 সালের 2রা ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সেদিনের ভাষণে সামরিক শাসনের বিরোধিতা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিরোধীদের নির্যাতন জুলুমের বিরোধিতা, জনগণের শক্তি এবং প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে কথা বলেন তিনি। जिन लोगों ने मार्शल लॉ को दावत दी, उन्होंने बात मार्शल लॉ की और आमरीत की नहीं की। जब वो आ रहे थे तो बात वो कर रहे थे कि हम ले आएंगे निजाम मुस्तफा। 2009 থেকে 2024 সালের 5 আগস্ট টানা ক্ষমতায় থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিয়ারও নির্বাসিত জীবন কাটানোর অভিজ্ঞতা রয়েছে। 1981 সালের 16 ফেব্রুয়ারি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর 1981 সালের 17 মে ঢাকায় আসেন তিনি। 6 বছর নির্বাসনে ছিলেন। তিনি বলেন, আমি আওয়ামী লীগের নেত্রী হতে আসি নাই, আমি চাই মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হতে। এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার, নাই বেঁচে থাকার অধিকার, নাই বাক স্বাধীনতা, নাই সাংবাদিকতার স্বাধীনতা। তবে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রের কবর রচনা, ভিন্ন মতের দমন পীড়ন, গুম খুন, সর্বোপরি 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে গণহারে মানুষ হত্যার পর ছাত্র জনতার এক দফা দাবির মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার পতনের ফলে 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত নাম তারেক রহমান। 6314 দিন পর মাতৃভূমিতে ফিরতে পারার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা মনে করিয়ে দেন তারেক রহমান। বলেন, আধিপত্যবাদের গুপ্তচরেরা এখনও সক্রিয়, তারা নানা ষড়যন্ত্র করছে। এরকম পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন। সমবেত জনতাকে মনে করিয়ে দেন, যে কোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, যে কোনো উস্কানির মুখে ধীর স্থির থাকার পরামর্শ দেন তিনি। মার্টিন লুথার কিংয়ের নাম বলে তারই বিখ্যাত বক্তৃতা আই হ্যাভ এ ড্রিম অনুকরণে তারেক রহমান বলেন, আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। I have a plan for the people of my country, for my country. 27 ডিসেম্বর শনিবার জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া শেষ করেছেন তারেক রহমান। নির্বাচনেও অংশ নেবেন তিনি। তার নেতৃত্বে বিএনপি কি 2 দশক পর আবারও ক্ষমতায় আসবে? অনেক প্রশ্নের উত্তর মিলাতে হবে সেই লম্বা পথ পাড়ি দিতে। তবে তার 16 মিনিটের বক্তব্য গণতন্ত্রকামী মানুষের মনে এক ধরনের আশাবাদ সৃষ্টি করেছে নিঃসন্দেহে। Next level, well done, side by side, fridge.